আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। গোলাম মুস্তফা মডেল কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা প্রথম মাসিক দ্বিতীয় বর্ষের প্রথম মাসিক পরীক্ষার পরে আজকে আমার প্রথম ক্লাস। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায়টা নিয়ে। একবারে সহজ একটা অধ্যায়, একটু অঙ্কটা বোঝার চেষ্টা করলেই পরীক্ষায় রেগুলার আসে, 10-এ 10 পাওয়ার সম্ভাবনা আছে। দশম অধ্যায় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, চ্যাপ্টারটার নাম হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। আপনার সাথে আজকে আলোচনা করব আমি মোহাম্মদ শাহনেওয়াজ, লেকচারার, গোলাম মুস্তফা মডেল কলেজ। সিভিপি এই চ্যাপ্টারটার মধ্যে অনেকগুলা অঙ্ক আছে, তার মধ্যে একটা অঙ্ক হচ্ছে সিভিপি, কস্ট ভলিউম প্রফিট। এই অঙ্কটা পরীক্ষায় রেগুলার আসে এবং এই অঙ্কটার একটা স্ট্রাকচার আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেটা আমরা আলোচনা করি। দেখেন, এই জিনিসটা আপনার চোখের সামনে ভাসতে হবে, মানে এমনভাবে মুখস্থ করতে হবে যে চোখ বন্ধ করলে যেন এটা আপনারা দেখতে পান, যে তার মানে হচ্ছে সূরা ফাতিহার মতো মুখস্থ করে ফেলতে হবে। তো দেখেন, বিক্রয় ইংরেজিতে বলে সেলস। আমরা ইংরেজি কথাগুলো লিখে নিছি কারণ আমাদের অঙ্ক করার স্বার্থে এই শর্টকাটভাবে তাড়াতাড়ি করতে গেলে ছোটো ছোটো, যেমন ধরেন বিক্রয় সেলস, এই পরিবর্তনশীল ব্যয়ের কথাটা না লিখে যদি আমি ভিসি লিখি, মানে সংক্ষিপ্ত আকারে লিখে দিয়ে দিলাম, তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যায়। সেই কারণে আমি আস্তে আস্তে যাচ্ছি সামনের দিকে। আমরা বলি বিক্রয় একটা অ্যামাউন্ট, এই বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় অ্যামাউন্টটা যদি আমরা বিয়োগ করি তাহলে যে অ্যামাউন্টটা থাকবে তাকে বলা হয় দত্তাংশ। দত্তাংশের ইংরেজি রূপ হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন যে অ্যামাউন্টটা আসবে, ওই অ্যামাউন্টটা থেকে যদি আমরা স্থায়ী ব্যয়, ইংরেজিতে বলে ফিক্সড কস্ট, স্থায়ী ব্যয় যদি বিয়োগ করে দিই তখন যেটা থাকবে সেটা হচ্ছে মুনাফা। মুনাফাকে বলা হয় প্রফিট। তো এই জিনিসটা আপনাদের চোখের সামনে ভাসতে হবে। অঙ্কটা আগেই বলতেছি, এটা কিন্তু অঙ্কের রুলস। আমার বইয়ের মধ্যে অনেক সূত্র আছে, অনেক, যেই সূত্রগুলো দেখলে আপনারা অঙ্কটা করার আগেই মনে করেন যে মনে আসবে যে আমি অঙ্কটা না করলে কি হয়। কিন্তু আমার এই জিনিসটি শর্টকাটে নিয়ে আসছি। বইয়ের যতগুলো রুলস আছে, মিনিমাম 30 থেকে 35টা সূত্র আছে, তার মধ্যে থেকে যদি আপনার এই জিনিসটা আর এই অংশটা যদি আপনার চোখের সামনে ভাসাতে পারেন তাহলে এই চ্যাপ্টারটা আপনার অনেক সহজ মনে হবে। আবারও বলতেছি, বিক্রয়ের অ্যামাউন্টটা থেকে যদি আমরা পরিবর্তনশীল ব্যয়ের অ্যামাউন্টটাকে বিয়োগ করি তাহলে যেই নামটা আমার অ্যামাউন্টটা থাকবে সেটাকে বলা হয় দত্তাংশ। ইংরেজিতে বলে কন্ট্রিবিউশন মার্জিন, এটা বাংলাও লিখে রাখে অনেক সময়। তারপরে এই কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ থেকে যদি আমরা স্থির ব্যয়টা বিয়োগ করে দেই তাহলে থাকে হচ্ছে মুনাফা। তারপরে দেখেন, এই অংশটা মুখস্থ করার পরে এই অংশটা তাকাবেন। দেখেন, আমি এখানে একটা চিত্রের মতো আঁকছি, লম্বা একটা দাগ দেওয়া হয়েছে। এই অংশটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এই অংশটুকু এতটুকু একটা অংশ, তারপরের একটা অংশ। দেখেন, একটা ছোট আর বড় করা হয়েছে, কারণ আছে। এই বড় অংশটা মনে রাখার জন্য বড় অংশটাকে বলা হয় সমচ্ছেদ বিন্দু। বড় অংশটাকে বলা হয় সমচ্ছেদ বিন্দু, ইংরেজিতে বলে ব্রেক ইভেন পয়েন্ট। আর এই ছোট অংশটাকে বলা হয় নিরাপত্তা প্রান্ত, মার্জিন অফ সেফটি। আসলে বড় ছোট রাখার পিছনে হচ্ছে একটা প্রোডাক্ট বা পণ্য কিন্তু 10 টাকাটা ক্রয় করে আমি 30 টাকায় কিন্তু কেউ বিক্রি করে না। দেখা যায় 10 টাকাটা ক্রয় করে 15 টাকা, 16 টাকা, 12 টাকা এরকম বিক্রি হয়, মানে মুনাফাটা কিন্তু কম হয়। ক্রয় ব্যয়ের থেকে কিন্তু 3 গুণ দামে বিক্রি হয় না। সেই কারণে আমি এই দেখালাম আপনাদেরকে যে সম্পূর্ণ রেখাটাকে বলা হয়েছে বিক্রয়, মানে সেলস। এটা মনে রাখতে দাগ দিলাম, আর এটার ভিতরে অনেকগুলো সূত্র লুকানো আছে। সম্পূর্ণ লাইনটাকে বলা হয়েছে বিক্রয়, এই ছোট অংশটাকে বলা হইতেছে নিরাপত্তা প্রান্ত, আর তারপরের অংশটাকে বলা হইতেছে সমচ্ছেদ বিন্দু। এখন এইটার মধ্যে কি প্রশ্ন আপনাদের কতে করতে পারে, যদি একটা উদ্দীপক দেওয়া থাকে যে বিক্রয় হচ্ছে 100 টাকা আর নিরাপত্তা প্রান্ত হচ্ছে 30 টাকা, বিক্রয় 100 টাকা, নিরাপত্তা প্রান্ত 30 টাকা, আর তখন যদি আপনাকে প্রশ্ন বলে সমচ্ছেদ বিন্দু কত টাকা,
আশা করি সবাই কিন্তু এইটা দেখলেই বুঝতে পারতেছেন। সম্পূর্ণ রেখাটা যদি হয় 100 টাকা আর এই এতটুকু অংশ যদি হয় 30 টাকা, তার মানে লাঠির পরের অংশটা কি হবে? অবশ্যই 70 টাকা হবে। যারা মনে হয় ক্লাস 5-এ যারা অঙ্ক করছেন, এই লাঠি দিয়ে অনেক সময় অঙ্ক করা হয় যে লাঠির এত অংশ লাল, এত অংশ হলুদ, এত অংশ নীল, এত অংশ রং নাই, তা টোটালটা আপনার কত অ্যামাউন্ট হয়। ছোটোবেলার অঙ্কগুলোর মতো জিনিসটা, যে সম্পূর্ণ রেখাটার অংশ হচ্ছে 100 টাকা যদি দিয়ে দেয় উদ্দীপকের মধ্যে, নিরাপত্তা প্রান্ত যদি বলে দেয় 30 টাকা, তখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে সমচ্ছেদ বিন্দু কত টাকা, তার মানে কি সমচ্ছেদ বিন্দু, তখন আপনি অবশ্যই সম্পূর্ণটার অংশ থেকে এতটুকু বিয়োগ করে দিলেই এই আপনার সমচ্ছেদ বিন্দুর অ্যামাউন্টটা পেয়ে যাবেন। যদি এমন হয় যে এইখানে লেখা আছে 70 টাকা, তখন যদি প্রশ্ন করে যে বিক্রয় কত টাকা, তার মানে কি নিরাপত্তা প্রান্তের অংশটা সমচ্ছেদ বিন্দুর অংশটা একত্রে যোগ করে দিলেই কিন্তু সেলসের বা বিক্রয়ের অংশটা চলে আসে। আশা করি আপনারা বুঝতে পারছেন। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই অংশটা, চোখের সামনে ভাষাইতে হবে আপনাকে যে বিক্রয় থেকে কি বিয়োগ করবে। বিক্রয় থেকে প্রথম বিয়োগ করতে হবে পরিবর্তনশীল ব্যয়। তা পরিবর্তনশীল ব্যয়ের অ্যামাউন্টটা যদি বিয়োগ করে দিই, তাহলে আমার কি হবে? তাহলে আমার থাকবে দত্তাংশ। দত্তাংশের যে অ্যামাউন্টটা আছে, ওই অ্যামাউন্টটা থেকে যদি আমি স্থির খরচ বা স্থায়ী ব্যয় বিয়োগ করে দিই, তাহলে আমার কি হবে? মুনাফা থাকবে। এই অংশটা আপনার মুখস্থ রাখতেই হবে। আর এই লাঠিটা যদি মনে রাখতে পারেন, তাহলে আমার এই চ্যাপ্টারের 80% আমার শিক্ষা হয়ে গেল। কারণ প্রশ্ন আসলে আপনি দেখবেন যে সহজে উত্তর দিতে পারবেন যদি এই দুইটা জিনিস মনে রাখতে পারেন। আর আরেকটা জিনিস এখানে নিচে লিখে রাখছি, যে কোনো নামের অনুপাত, ইংরেজিতে বলে রেশিও, যে কোনো নামের অনুপাত নির্ণয় করতে হলে দেখেন যেমন দিছি, এখানে একটা বক্স এঁকে দিছি, কারণ এখানে বিভিন্ন ধরনের নামগুলো আমরা বসাবো। লিখছি দত্তাংশ অনুপাত, দেখেন লিখছি কীভাবে, উপরে লিখছি দত্তাংশ, নিচে লিখেছি বিক্রয় গুণন 100, মানে সমান সমান দিয়ে ভাগ চিহ্ন দেওয়া, উপরে হচ্ছে দত্তাংশ, নিচে বিক্রয় ইন্টু 100। এখন আমি তো বললাম যে কোনো অনুপাত, একটা আমি এই উদাহরণ দিয়ে বুঝাই দিলাম। এখন আমরা যদি প্রশ্নে বলে দেয় পরিবর্তনশীল ব্যয়ের অনুপাত নির্ণয় করো, পরিবর্তনশীল ব্যয়ের অনুপাত নির্ণয় করো, তাহলে কি করব? তো এই যে বক্স আঁকছি, এখানে লিখবো পরিবর্তনশীল ব্যয় লিখবো। তো এই বক্সটার মধ্যে লিখবো কি পরিবর্তনশীল ব্যয়, বাকিগুলো এক থাকবে। তাহলে উপরে হবে পরিবর্তনশীল ব্যয়, নিচে হবে বিক্রয় ইন্টু 100। যদি এখন বলে স্থায়ী ব্যয় অনুপাত নির্ণয় করো, স্থায়ী ব্যয়ের অনুপাত নির্ণয় করো, তাহলে কী করবো? এই বক্সের মধ্যে লিখবো স্থায়ী ব্যয়। তাহলে এই বক্সটার মধ্যে আমরা লিখবো স্থায়ী ব্যয়, বাকিগুলা সেম থাকবে। যদি বলে মুনাফার অনুপাত নির্ণয় করো, তাহলে এখানে লিখবো মুনাফা, এখানেও মুনাফা আসবে। মানে আপনাদের যে কোনো নামের একটা অনুপাত নির্ণয় করতে হলে আপনার এই ভাগ চিহ্ন দিয়ে নিচে লিখতে হবে বিক্রয়, উপরে ওই নামটা গুণন 100 দিলেই, তার মানে দেখেন এখানে কতগুলো সূত্র হয়ে গেল। এই লাইনটার মাধ্যমে কতগুলো সূত্র আপনি শিখতে পারতেছেন, এই লাইনটার মাধ্যমে কতগুলো সূত্র আপনি শিখতে পারতেছেন। দেখেন অঙ্ক করার সময় তাড়াতাড়ি অঙ্ক করার জন্য কিছু শর্টকাট নাম আমরা সূত্রের মধ্যে ইউজ করি যেন তাড়াতাড়ি করা যায়। যেমন লিখছে এখানে প্রায়োগিক সমস্যা সমাধানের সময় উক্ত নামগুলোর সংক্ষিপ্ত রূপ, মানে যখন সূত্রগুলো আমরা ইউজ করব, দেখেন বিক্রয়কে আমরা সেলস লিখতে পারি, কেউ ইচ্ছা করলে বাংলায়ও লিখতে পারবে, কোনো সমস্যা নেই। পরিবর্তনশীল ব্যয় ইংরেজিতে বলে ভেরিয়েবল কস্ট, ইংরেজিতে বলে ভেরিয়েবল কস্ট, সংক্ষিপ্ত রূপ হচ্ছে VC। দত্তাংশ ইংরেজিতে বলে কন্ট্রিবিউশন মার্জিন, সংক্ষেপে বলে CM। স্থায়ী ব্যয়ের ইংরেজি শব্দ হচ্ছে ফিক্সড কস্ট, ইংরেজিতে বলে ফিক্সড কস্ট, সংক্ষেপে হচ্ছে FC। নিরাপত্তা প্রান্ত ইংরেজিতে হচ্ছে মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি, সংক্ষেপে বলে MS। সমচ্ছেদ বিন্দু ইংরেজিতে বলে ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট, সংক্ষেপে হচ্ছে BEP। এই সংক্ষিপ্ত নামগুলো মনে রাখতে পারলে অনেক ভালো, নামও সমস্যা নেই। আমরা সূত্রগুলো যখন শিখব, সূত্রগুলো বাংলাও লেখা যাবে, ইংরেজিতেও লেখা যাবে। কিন্তু ইংরেজিতে লিখলে বা সংক্ষেপে যদি লিখে যাই, এর জন্য কিন্তু মার্ক কাটা যাবে না। সংক্ষেপে যদি লিখে যাই তাহলে আমার অঙ্কটা করতে খুব তাড়াতাড়ি হবে, সেই কারণে আমি আজকে এখানে সংক্ষিপ্ত আকারে লিখছি। আপনারা যদি ইচ্ছা করেন এটা বাংলাতেও লিখতে পারেন। যেমন ধরেন আমি এখানে অঙ্কটা করার সময় সূত্রগুলো অবশ্যই লাগবে, কিন্তু এই বইয়ের মধ্যে
আমার বইয়ের মধ্যে 30 থেকে 35টা সূত্র আছে, তার মধ্যে থেকে দেখেন আমি 1 2 3 4, এই 1 এর মধ্যে 2টা আছে, 2 এর মধ্যে 2টা আছে। তো এই কয়টা সূত্র শিখলে আমার সম্পূর্ণ এই অধ্যায়টা শেষ হয়ে যায়। তাহলে আমার শুধু শুধু আমি কেন অতিরিক্ত সূত্রগুলো শিখি, কেমন আমার মাথাটাকে করবো আর কি, সমস্যা আছে মানে পড়ার মন থেকে মনটা ভালো লাগবে না, অঙ্কটা ভালো লাগতেছে না, সূত্র কমায় নিয়ে আসছি। প্রশ্ন যদি লেখা থাকে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো, সমচ্ছেদ বিন্দু ইংরেজিতে বলে ব্রেক ইভেন পয়েন্ট, সংক্ষেপে লিখছি বিইপি। তো ব্রেক ইভেন পয়েন্ট দুই রকম করে হয়, একটা টাকার অ্যামাউন্টের মাধ্যমে বের করা যায়, আর একটা হচ্ছে ইউনিট, এককের মাধ্যমে বের করা যায়। ইউনিটের বাংলা হচ্ছে একক, টাকা তো টাকাই। তাহলে যখন আমরা সমচ্ছেদ বিন্দু সূত্র দুইটা, একটা হচ্ছে একক বের করার জন্য, একটা হচ্ছে টাকা বের করার জন্য। টাকা যখন বের করতে বলবে এফসি মানে কি, স্থায়ী খরচ মানে ফিক্সড কস্ট, সিএম রেশিও, সিএম মানে কি, সিএম মানে হলো কন্ট্রিবিউশন মার্জিন, রেশিও মানে অনুপাত। তার মানে এই দুই অ্যামাউন্টটা বসায় ভাগ করে দিলে আমার রেজাল্টটা চলে আসলো। তো এইভাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে বিইপি ইউনিট, এফসি স্থায়ী ব্যয়, সিএম পার ইউনিট, সিএম পার ইউনিট মানে কি, সিএম মানে হচ্ছে দত্তাংশ, তাহলে পার ইউনিট মানে কি, পার ইউনিট হচ্ছে একক প্রতি দত্তাংশ, একক প্রতি দত্তাংশ। তারপরে দেখেন এই দুইটা সূত্র যদি মুখস্থ করতে পারেন। 2 নাম্বার রোমান 1 টার্গেট সেল, টার্গেট সেল মানে কি, টার্গেট সেল হচ্ছে আপনার প্রত্যাশিত বিক্রয়, টার্গেট সেল মানে হচ্ছে বাংলায় বলে প্রত্যাশিত বিক্রয়। তো আমরা যখন আসলে এইভাবে যদি আমি বলে যাই রেগুলারভাবে, আপনাদের মাথায় নাও ঢুকতে পারে বা মনে হতে পারে স্যারে কি বলতেছে। কাজে আমরা যখন রেগুলার অঙ্ক করব, আপনাদের শুধুমাত্র দায়িত্ব হচ্ছে এই অংশটা মুখস্থ রাখা। আবারও বলতেছি, প্রিয় শিক্ষার্থীরা যারা দ্বিতীয় বর্ষে প্রথম মাসিক পরীক্ষা দিয়েছেন, আজকে আমাদের কিন্তু এটা প্রথম ক্লাস, মানে দ্বিতীয় মাসিক পরীক্ষার প্রথম ক্লাস। যে ক্লাসগুলো আমি করাইতেছি এর মধ্যে থেকে পরীক্ষা আসবে। কাজে আপনাদের দায়িত্ব হচ্ছে এই অংশটা মুখস্থ রাখা। বইয়ের মধ্যে এই অংশটা আছে কি না আমি বলতে পারতেছি না, কাজে এই অংশটা আপনার মুখস্থ করে রাখবেন। বিক্রয়, বিক্রয় থেকে বিয়োগ দিতে হবে পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় বিয়োগ দিলে যে নাম আসে তাকে বলা হয় দত্তাংশ, দত্তাংশের অ্যামাউন্ট থেকে স্থায়ী ব্যয় বিয়োগ দিতে হবে। তো স্থায়ী ব্যয় বিয়োগ দিলে আসবে কি, মুনাফা। এই অংশটা অবশ্যই মনে রাখতে হবে, মনে না রাখলে অঙ্ক কিছুই বুঝবেন না। তো এই অংশটা মুখস্থ রাখবেন, এবং এইখানে যেই এই রেখা অংশটা দিয়ে আমি যে জিনিসটা আপনাদের বুঝে দিতে চাচ্ছি, যে কিছু একটা অংশ নিরাপত্তা প্রান্ত, কিছু অংশ সমচ্ছেদ বিন্দু, টোটাল রেখাটা হচ্ছে বিক্রয়। তো এই জিনিসটা আপনার চোখের সামনে ভাসতে হবে, যদি ভাসাতে পারেন তাহলে অঙ্কটা সম্পূর্ণভাবে করতে পারবেন। আজকে আমরা একটা অঙ্ক শুধু জাস্ট দেখব যে কিভাবে অঙ্কটা করে, কাজে মনোযোগ দিয়ে জিনিসটা দেখবেন আশা করি। আমরা এতক্ষণ যে এই জিনিসটা নিয়ে আলোচনা করতেছিলাম, আমরা একটা উদ্দীপক এখন লিখলাম, যে এই উদ্দীপক আপনাদের বোঝানোর জন্য যে প্রথম দিন যে আমরা আলোচনা করলাম, এটা অনেকেই প্রথমবার দেখা মাত্রই নাও বুঝতে পারেন। সেই কারণে চিন্তা করলাম যে একটা উদ্দীপক লিখে এটার মাধ্যমে আপনাদেরকে অঙ্কটা কীভাবে আসে পরীক্ষা সেটা বুঝাই দেওয়ার জন্য। যেমন আমরা আপনাদের নির্ধারিত বই থেকে উদ্দীপকটা, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 487, এই উদাহরণ 24 নম্বর অঙ্কটা। এটা দেখেন, হোদা বাসি কোম্পানি লিমিটেড 2018 সালের তথ্য নিম্নরূপ। প্রথমে লেখা আছে বিক্রয় 4,50,000 টাকা, পরিবর্তনশীল ব্যয় 3 লক্ষ টাকা, স্থায়ী ব্যয় 1,20,000 টাকা। এই হলো আপনার উদ্দীপক দেওয়া আছে, যে বিক্রয়ের একটা অ্যামাউন্ট দেওয়া আছে, পরিবর্তনশীল ব্যয়ের একটা অ্যামাউন্ট দেওয়া আছে, স্থায়ী ব্যয়ের একটা অ্যামাউন্ট দেওয়া আছে। তা আমাদের কত প্রশ্ন বলছে দত্তাংশ নির্ণয় করো। তাই যে বললাম আপনাকে যে একটা জিনিস মনে রাখতে হবে, যে চোখ বন্ধ করলে যেন আমার চোখের সামনে যে আমার যেই কথাটা লিখছিলাম প্রথম, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বিয়োগ দিতে হবে, দিলে কি হবে, দত্তাংশ আসবে। দত্তাংশ থেকে স্থির ব্যয় বিয়োগ দিতে হবে, আসবে কি, মুনাফা আসবে। দেখেন ওইটা কেন বলছি, এই যে প্রথম প্রশ্ন করছে দত্তাংশ নির্ণয় করো। দত্তাংশ কিভাবে নির্ণয় হয়, দত্তাংশ কীভাবে নির্ণয় হয়, এই বিক্রয়ের মূল্য থেকে, বিক্রয়ের টাকা থেকে পরিবর্তনশীল ব্যয়ের টাকাটা বিয়োগ করে দিলেই দত্তাংশ নির্ণয় হয়ে যায়। এই কারণে আমি বলতেছি যে ওই যেই লেখাটা লিখলাম ওইটা যেন আপনাদের চোখের সামনে অবশ্যই ভাষে, এমনভাবে মুখস্থ করতে হবে যে আপনারা চোখ বন্ধ করলে যেন এটা দেখতে পান। লিখে আসেন ক নাম্বার, আমাদের বের করতে হবে দত্তাংশ।
দত্তাংশ সমান সমান বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। বিক্রয় অ্যামাউন্ট হচ্ছে 4,50,000 টাকা মাইনাস পরিবর্তনশীল ব্যয়ের অ্যামাউন্ট হচ্ছে 3,00,000 টাকা। তাহলে আমার এখানে বিয়োগ করলে হবে 1,50,000 টাকা। দেখেন এটা কিন্তু একবারে ছোটো, আপনি যদি এই স্ট্রাকচারটা যেটা লিখে দিছি ওটা যদি একেবারে মনে থাকে, যে চোখের সামনে ভাসতে থাকে, তাহলে এটা কিন্তু একবার ছোটো 1 2 3 4 মানে ওই যে ছোটো ক্লাসের যে অঙ্কগুলো আছে ওদের মতোই, যে আপনি শুধু অ্যামাউন্টগুলো বসাবেন, অ্যামাউন্টগুলো বসায় যোগ বিয়োগ করবেন। তাহলে আমি বিক্রয় 4 লাখ টাকা, পরিবর্তনশীল ব্যয় 3 লাখ টাকা, কত 1,50,000 টাকা হচ্ছে আমার অ্যান্সার। চলে আসলো ক নাম্বার শেষ। এখন খ নাম্বার কি বলেছে দেখি, সমচ্ছেদ বিন্দু টাকা নির্ণয় করো। সমচ্ছেদ বিন্দু টাকা, আমি তো প্রথম বলেছিলাম যে সমচ্ছেদ বিন্দুর ইংরেজি শব্দ হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিইপি। তা বিইপির সূত্র তো দুইটা, আমাকে বলে দিছে টাকা নির্ণয় করো, তাহলে কোনটা? এই যে এটা বিইপি টাকা, এফসি ভাগ সিএম রেশিও, এফসি ভাগ সিএম রেশিও। তাহলে আমরা লিখি, আসেন এইটার মতো করে লিখি। তাহলে এই বিইপি সূত্র হচ্ছে এফসি সিএম রেশিও। এই যে লিখলাম, যে খুব তাড়াতাড়ি হিসাব, আপনি যদি লিখতেন স্থায়ী ব্যয় দত্তাংশ অনুপাত, তারা একটু সময় লাগতো, কাজে তাড়াতাড়ি লেখার জন্য কিন্তু এই জিনিসটা প্রয়োজন। তাহলে এফসি, আমাদের এফসি কত টাকা উদ্দীপকের দেওয়া আছে, এফসি মানে স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় 1,20,000, লিখি 1,20,000 টাকা। এখন আসেন সিএম রেশিও, আমি তো সিএম মানে হচ্ছে দত্তাংশ, তা দত্তাংশ টাকাটা বের করেছি, দত্তাংশের টাকা হচ্ছে 1,50,000 টাকা বের করেছি, কিন্তু আমি তো রেশিও বের করি নাই। এই যে এর জন্য লিখছি, দেখেন এখানে যে কোনো নামের অনুপাত বা রেশিও নির্ণয় করতে হলে এইভাবে এই ফর্মুলায় করতে হবে। তো এই ফর্মুলাটা কি? তাহলে আমাকে এখন সিএম রেশিও মানে হচ্ছে দত্তাংশ অনুপাত নির্ণয় করতে হবে। দত্তাংশ অনুপাতের সূত্রটা কি? উপরে হবে দত্তাংশ, নিচে হবে বিক্রয় গুণ 100। তাহলে আপনি তো ক নাম্বার প্রশ্নের মধ্যে দত্তাংশ বের করছেন, আর উদ্দীপকের মধ্যে বিক্রয়ের মূল্যটা দেওয়া আছে। তো এই দুইটার মাধ্যমে আমরা কিন্তু অনুপাতটা বের করতে পারি। তাহলে আমরা কি করব, এটা গণনা কার্য করব। গণনা কার্য, এই দত্তাংশ অনুপাত সমান উপরে লিখব দত্তাংশ, নিচে লিখব বিক্রয় গুণন 100। দত্তাংশের মূল্যটা আপনি কত বের করছেন? 1,50,000 টাকা। নিচে হচ্ছে বিক্রয়, বিক্রয় অ্যামাউন্ট হচ্ছে 4,50,000 টাকা গুণন 100। এই ক্যালকুলেশনটা করলে যে অ্যামাউন্টটা আসবে সেটা আপনি এখানে লিখেন। এখানে আসবে ক্যালকুলেশন, দেখবেন 33.33%। এই 3 করে আসা থাকবে। তাহলে আপনারা কি করুন, দশমিকের পরে 2 ডিজিট নিলেই কাজ হয়ে যাবে। তাহলে এখানে লিখব 33.33%, এইভাবে লিখে দেব। এখন ক্যালকুলেটর হাতে নেবেন, নিয়ে লিখবেন 1,20,000 টাকা, ভাগে চাপ দিবেন। অনেকে এই পার্সেন্ট দেখলে গুণে চাপ দেয়, আসলে এটা না। এখানে হচ্ছে 1,20,000 টাকা লিখবেন, লিখে ভাগ চাপ দিবেন, চাপ দিয়ে 33.33 লিখে পার্সেন্ট চাপ দিবেন। যদি এই কাজটা করেন তাহলে আপনাদের যে টাকাটা দেখাবে সেটা হচ্ছে 1,20,000 টাকা ভাগ 33.33%। পার্সেন্ট চাপলে দেখবেন একটা রেজাল্ট শো করবে, রেজাল্টটা হবে এটা 3,60,000 টাকা দেখাবে। বা কম বেশি 1-2 টাকা কম বেশি হতে পারে। যদি 1-2 টাকা কম বেশি হয় এতে কোনো সমস্যা। যদি এমন হয় যে 3,60,000 3 টাকা আসছে, তো 3 টাকা লিখবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এক্স্যাক্টলি টাকাটা কিভাবে আসবে? দশমিকের পরে যদি 5টা সংখ্যা ইউজ করেন তাহলে এক্স্যাক্টলি টাকার ফিগারটা পাবেন। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এই ব্রেক ইভেন পয়েন্ট, খ নম্বর প্রশ্ন, সমচ্ছেদ বিন্দু টাকা নির্ণয় করো। তা সমচ্ছেদ বিন্দু টাকা সূত্র হচ্ছে এফসি ভাগ মানে স্থায়ী ব্যয়
ভাগ হচ্ছে দত্তাংশ অনুপাত। তাহলে স্থায়ী ব্যয় আমার উদ্দীপকে ছিল, দত্তাংশ অনুপাত আমি গণনার মাধ্যমে বের করছি, এখানে লিখলাম, ক্যালকুলেশন করলে যেটা আসলো এটা হচ্ছে আমার সমচ্ছেদ বিন্দু টাকার উত্তর। খ নাম্বার শেষ, এখন গ নাম্বার। গতে বললো কি, নিরাপত্তা প্রান্ত অনুপাত। আমার উদ্দীপকের মধ্যে দেখেন কোনো তথ্যই দেওয়া নাই যে নিরাপত্তা প্রান্তের জন্য। তা নিরাপত্তা প্রান্ত অনুপাত কেমনে বের করবো আমরা? তাহলে আমরা দেখি, আসেন গ লিখি। এই নিরাপত্তা প্রান্ত তো অনুপাত, উপরে হচ্ছে নিচে হলো বিক্রয় ইন্টু 100। এখন এই যে লিখলাম, এই যে এই আলোকে যেহেতু আমাদের অনুপাত বের করতে বলছে, তাহলে আমি উপরে নিরাপত্তা প্রান্ত, নিচে বিক্রয় গুণন 100। এখন আমার এইখানে নিরাপত্তা প্রান্ত তো কোথাও দেওয়া নাই, শুধু বিক্রয় দেওয়া আছে 4,50,000 টাকা গুণন এখানে 100। তো উপরে নিরাপত্তা প্রান্তটা আমরা কীভাবে বের করব? এই যে আমরা যে এইখানে কাঙ্ক্ষিত এই যে লাঠিটা রেখাটা দিছি, লাঠি বলে না যেটাই বলে, একটা রেখা টানা হয়েছে, এটা সম্পূর্ণ অংশকে বিক্রয় লিখছিলাম। তাহলে ওই যে বললাম যে বিক্রয় যদি এখন 4,50,000 টাকা, আর এখানে সমচ্ছেদ বিন্দু কিন্তু আপনি কিছুক্ষণ আগে খতে বের করছেন 3,60,000 টাকা। এখন যদি আপনার নিরাপত্তা প্রান্ত প্রয়োজন হয় তাহলে কি করবেন? এই টোটাল বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দুর অংশটা বিয়োগ করে দিলেই তো আপনি পেয়ে যান নিরাপত্তা প্রান্ত। এর জন্য বলতেছি যে এই রেখাটাও আপনাকে মনোযোগ সহকারে মানে মুখস্থর মতো রাখতে হবে। তার মানে 4,50,000 টাকা থেকে যদি 3,60,000 টাকা আমি বিয়োগ দিয়ে দেই তাহলে কত টাকা থাকে লিখি। আসেন, 4,50,000 মাইনাস এই 3,60,000, তাহলে থাকে কত? 90,000। দেখেন 4,50,000 টাকা থেকে 3,60,000 টাকা যদি বিয়োগ করে দিই তাহলে থাকে হলো 90,000। তাহলে আমাদের নিরাপত্তা প্রান্তের অ্যামাউন্ট 90,000 টাকা। তা 90,000 টাকা ভাগ 4,50,000 টাকা গুণন 100, এই জিনিসের কাজে আমাদের এই 90,000 টাকা কীভাবে পেলাম এটা কিন্তু গণনা কার্য করে দেখাই দিতে হবে। তা কীভাবে করবো? লিখি এখানে গণনা কার্য নিরাপত্তা প্রান্ত সমান সমান বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু। বিক্রয় 4,50,000 টাকা মাইনাস সমচ্ছেদ বিন্দু 3,60,000 টাকা, বিয়োগ করলে হয় 90,000 টাকা। এই হলো আপনাদের গণনা কার্য। এইখানে ক্যালকুলেশন করলে 90,000 টাকা ভাগ 4,50,000 টাকা গুণন 100 যদি দেওয়া হয় তাহলে এখানে আপনার পার্সেন্টেজ শো করবে। দেখবেন 20 লেখা থাকবে। 20 লেখা থাকলে 20 এই 100 থাকার কারণ হচ্ছে 20%। তার মানে অনুপাত মনে রাখতে হবে। কখন আমরা পার্সেন্টটা ইউজ করব? যখন এখানে অনুপাত হবে, নিরাপত্তা প্রান্ত অনুপাত, দত্তাংশ অনুপাত, এই অনুপাতগুলো আসে পার্সেন্টেজ আকারে। তার মানে 90,000 টাকা ভাগ 4,50,000 টাকা গুণন 100 কি হলো? এটা আসবে 20%। আশা করি আপনারা যে অঙ্কটা দেখালাম আর সূত্রগুলোর মাধ্যমে ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। আমরা আবার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের আজকের মধ্যে ইনশাল্লাহ সাজেশন চলে যাবে অনলাইনে। ওই সাজেশনের আলোকে আমরা প্রতিদিন যে ক্লাসগুলো নিব ওই ক্লাসগুলো বাসায় ভালো করে করবেন, দেখবেন, আমাদেরকে ফোন করবেন। না বুঝলে আশা করি সবাই ভালো রেজাল্ট করবেন। আসসালামু আলাইকুম।